আচ্ছা, ক্লাস 8-এর স্টুডেন্টরা আজকে দেখে নাও, তোমাদেরকে আমি বেশ কিছু অবজেক্টিভ হিসেবে ফার্স্ট সামেটিভ 2026-এর সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তার অপশান দিচ্ছে ত্বরণ, ওজন, ঘনত্ব, আয়তন। উত্তরটা হবে ওজন। প্রদত্ত কোন পদার্থটি খোলা হয় ঊর্ধ্বপাতিত হয়? চিনি, কর্পূর, মোম, সোডিয়াম ক্লোরাইড। উত্তরটা হবে কর্পূর। ফেরাস ক্লোরাইডের সংকেত হলো FeCl3, Fe2Cl, FeCl2, FeCl। উত্তরটা হবে FeCl2, তাই তো? কারণ কি দেখো, ফেরাসের তো যোজ্যতা 2 আর ক্লোরাইডের 1, তাহলে কোনাকুনি আসলে FeCl2 হয়। এই যে 1,3 আর He2,3 এদের মধ্যে পরস্পর সম্পর্ক হচ্ছে আইসোবার, কারণ দেখো এদের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা। একটি অধাতু যা তাপ ও তড়িতে সুপরিবাহী। উত্তরটা হবে গ্রাফাইট। লোহা, সোডিয়াম, তামা এর মধ্যে ধাতুর মধ্যে কোনটি শব্দ করে না? সোডিয়াম। কারণ কি? তোমরা উত্তরটা লিখবে, যেহেতু সংক্ষিপ্ত উত্তর লিখবে, সোডিয়াম যেহেতু নরম ধাতু, তাই এটা নরম ধাতু লিখে দেবে একটু একটু। নরম ধাতু হওয়ার জন্য এটি কোনোভাবেই আঘাতে শব্দ করে না। পৃথিবীতে ওজন 60 নিউটন হলে কোনো কিছুর, চাঁদে আপাত ওজন কত হবে? দেখো, পৃথিবীতে চাঁদের যে গ্র্যাভিটি তার মান পৃথিবীর 1/6 গুণ, তাহলে তার ওজনটাও সেই হিসেবে 1/6 গুণই হবে। তাহলে 1/6 × 60, 10 নিউটন। সোডিয়াম এই যে 11, 23 এর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক, তাহলে 23 - 11, 12টি। স্থির তড়িৎ বস্তু চুম্বকের মধ্যে সাদৃশ্য লেখো। স্থির তড়িতের ক্ষেত্রে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, চুম্বকের ক্ষেত্রেও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। স্থির তড়িতের ক্ষেত্রে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, আবার চুম্বকের ক্ষেত্রেও সম মেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে তোমরা এই দুটো পার্থক্য যে কোনো একটা লিখতে পারো দুটো সাদৃশ্যের মধ্যে। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুগুলির ভর সংখ্যা ভিন্ন কিন্তু পরমাণু ক্রমাঙ্ক একই। তখন ক্লোরিন দিয়ে লিখে তুমি যে কোনো ঠিক যদি লিখতে পারো, তোমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারো। যেমন ধরো এই যে হাইড্রোজেনের 1H1, 1H2, 1H3, তাহলে এরা পরস্পরের আইসোটোপ, আবার এই দুটো পরস্পরের আইসোটোপ। এটা প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম, তাই তো? তোমরা এগুলো জানো। আচ্ছা, আমি আরও কিছু প্রশ্ন তোমাদের করেছি, দেখে নাও। একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বলে টানে সেটা হচ্ছে, দেখো, 3 × 9.8, তাহলে 29.4 নিউটন হবে। বস্তুকে বায়ুতে ওজন W হল, তার উপর তরলের প্লবতা, কোন শর্তে বস্তুটি ডুবে যাবে? ডুবে যেতে গেলে দেখো, প্লবতা যদি B হয়, বস্তুটার ওজন তার চেয়ে বেশি হতে হবে, তাই W > B হলে বস্তুটা ডুবে যাবে। সালফার দ্রাব্য কিসে? কেরোসিন, জল, কার্বন ডাইসালফাইড, অ্যালকোহল। উত্তরটা হবে কার্বন ডাইসালফাইড, তাই তো? এই যে CS2 তার সংকেত। প্রদত্ত কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী? দেখো, তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী হচ্ছে গ্রাফাইট, হিরে, তুলা, কাঠ। বলেছে হিরে হবে, এটা অনেকে গুলিয়ে ফেলে গ্রাফাইট করে ফেলে। গ্রাফাইট কিন্তু তাপ ও তড়িতের দুটোরই সুপরিবাহী। কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে শনাক্ত করা যায় কোন ভৌত ধর্মের সাহায্যে? দেখো, অবশ্যই বর্ণ। নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণটা একটু বাদামি রঙের হয়, আর কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন। এই তো ভৌত ধর্মের সাহায্যে দিয়ে তার আমরা এটাভাবে চিনতে পারি। মার্কিউরাস ক্লোরাইডের সংকেত লেখো Hg2Cl2। তরলের আচ্ছা, এটা কেন বলো একটু বলে দিই। অ্যাকচুয়ালি মার্কিউরাস হচ্ছে Hg2+ এভাবে থাকে, আর Cl হচ্ছে গিয়ে 1, তাহলে এই কোনাকুনি এলে Hg2, এই 2টা এখানে যাচ্ছে, এই 2 কিন্তু কেটে যাওয়ার কথা নয়, এটা মাথায় রাখবে। তরলের চাপ উচ্চতা ছাড়া আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের চাপ উচ্চতা ছাড়া, দেখো, H × D × G সাধারণত উচ্চতার উপর নির্ভর করে। এছাড়া তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের মানের উপর নির্ভর করে। আচ্ছা, মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্ক লেখো, এসআই লেখক। এগুলো তো বইতে পেয়ে যাবে তোমরা ডাইরেক্ট। আমি বড় প্রশ্ন তোমাদের যে করে দিয়েছি সেগুলো ভালো করে দেখবে। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে বড় প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের উদাহরণ দাও। দেখো, NaCl, CO আয়নীয় যৌগ, সমযোজী যৌগ হচ্ছে মিথেন, জল, অ্যামোনিয়া। প্লবতার সংজ্ঞা দাও। প্লবতার সংজ্ঞা বইতে পেয়ে যাচ্ছ তোমরা, কারণ এই যে জলে তরলে ডোবালে যে উদ্ধচাপটা পড়ে সেটাকে প্লবতা বলে। বস্তুকে তরলে ডোবালে বস্তুটির উপর তরল যে প্লবতা প্রয়োগ করে তার পরিমাণ কি বস্তুটি কত অংশ তরলে ডুবে তার উপর নির্ভর করে? অবশ্যই। দেখো, বস্তুটার কত অংশ তরলে ডুবছে তার উপর অবশ্যই নির্ভর করে। ঠিক কী ঘটে সমীকরণ সহ লেখো। কপার সালফেট দ্রবণে লোহার পেলেক ডোবানো হলো। দেখো, লোহা Fe, কপার সালফেটের নীল বর্ণটা আস্তে আস্তে এই যে হালকা সবুজ বর্ণের হয়ে যাবে, হালকা সবুজ বর্ণের তরল হয়ে যাবে, আর লাল বর্ণের এই তামার অধক্ষেপ পড়বে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও। এই ইকুয়েশনটা দেবে, ডোবানো হলে কী ঘটে সমীকরণ সহ। কী ঘটে তোমরা লিখবে, সমীকরণটা দেবে 1 নম্বর পাবে। আর কী ঘটে লিখতে গেলে লিখতে হবে যে
এখানে নীল বর্ণের কপারের দ্রবণ সবুজ হালকা সবুজ বর্ণের ফেরাস সালফেট উৎপন্ন করবে FeSO4 এবং লোহা ও কপার সালফেটের মিশ্রণে ফেরাস সালফেট ও কপার উৎপন্ন হবে। আচ্ছা, এবার দেখো কন্টাই হিন্দু গার্লসে কিছু কোশ্চেন দেখো। প্লবতা হলো বস্তুর উপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল, তরল যেটা ঊর্ধ্বমুখী বল দেয়। সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। 1:1, 1:2, 1:3 পরমাণু তিনটি সম্পর্ক হলো এরা পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, দেখো প্রত্যেকটাই MCQ করে দিলাম। আচ্ছা, এসআইতে আধান পরিমাপের একক কি? স্ট্যাট কুলম, তাই তো? স্ট্যাট কুলম। কার চাপ বেশি, সমুদ্রের জল না বৃষ্টির জল? অবশ্যই সমুদ্রের জল। কারণ কি? সমুদ্র জলের ঘনত্ব বেশি, লবণাক্ত। সমুদ্র জলের চাপ নির্ভর করে হচ্ছে H/D/G। এখানে ডিটা যার বেশি, সমুদ্র জলের বেশি, তাই তার চাপ বেশি। সাধারণ উষ্ণতায় ব্রোমিন কী অবস্থা থাকে? তরল অবস্থা থাকে। ব্রোমিন তরল, লাল বর্ণের তরল। জল একটি প্রশম অক্সাইড, সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। জলের মধ্যে কোনো আম্লিকতা বা ক্ষারকীয়তা নেই। কলকাতার চেয়ে দার্জিলিংয়ে তোমার ওজন বেশি হবে না কম হবে? দার্জিলিংয়ে ওজন সাধারণত কম হবে, কারণ দার্জিলিং হচ্ছে কি উপরের দিকে যাচ্ছি আমরা, উপরের দিকে গেলে যত হাই অল্টিটিউডে যাবো তত জি এর মানটা একটু সামান্য কমে যায়। আর যেহেতু ওজন = m/g, এই জি এর মানটা কমে গেলে ভর তো একই থাকে, তার ওজনটা একটু কমে যায়। এসআইতে বলের নাম ও এককের সংজ্ঞা লেখো। এসআইতে বলের একক নাম একক নিউটন, বলের একক নিউটন। আর সংজ্ঞা তোমরা বইতে পেয়ে যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। গ্যাস যার মধ্যে একটি অ্যামোনিয়া, অন্যটিতে হাইড্রোজেন সালফাইড আছে, কোন ভৌত ধর্ম শনাক্ত করবে? দেখো, দুটো গ্যাস তোমরা ইচ্ছা করলেই গন্ধ দ্বারা শনাক্ত করতে পারো। ভৌত ধর্ম বলেছে গন্ধ। অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে কি ঝাঁঝালো গন্ধ, ঝাঁঝালো, ইংরেজিতে বলে পাঞ্জেন্ট স্মেল। আর হাইড্রোজেন সালফাইডের গন্ধটা হচ্ছে পচা ডিমের ন্যায় গন্ধ, পচা ডিমের গন্ধ পাওয়া যাবে। আচ্ছা, একটি মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে, যার জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, তখন ধাতু না ধাতু? দেখো, নীল লিটমাসকে লাল করে যারা, তারা হচ্ছে কি অম্ল বা অ্যাসিড। তাহলে অ্যাসিড উৎপন্নকারী ধাতু হতে পারে না, সেটা অবশ্যই অধাতু। তাহলে যে মৌলটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, যার অক্সাইড একটি নীল লিটমাসকে লাল করছে, অর্থাৎ সেই অ্যাসিড উৎপন্নকারী মৌলটি হচ্ছে অবশ্যই একটি অধাতু। ঠিক আছে, তাহলে ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো। আশা করছি তোমাদের এই ধরনের প্রশ্নগুলো তোমরা পরীক্ষার সময় কমন পাবে। সবাই ভালো থেকো।